স্যামসাং এর মোস্ট জনপ্রিয় সিরিজের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A35 5G। লাস্ট ইয়ার আপনাদের হয়তো খেলা আছে A34, ওই স্মার্টফোনটা মারাত্মক রকমের জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে। অ্যারাউন্ড 30K বাজেটের দুর্দান্ত স্মার্টফোন ছিল। বাট এবারের এই বড় ভাই বা নেক্সট জেনারেশনের স্মার্টফোন কতটুকু সেই জায়গা ধরে রাখতে পারছে? প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আছে, যেমন ধরুন রিয়ারে এবারে গ্লাস রয়েছে, তারপরে সামনে ডিসপ্লেতে আগে ছিল কি ওয়াটার ড্রপ নচ, সেটা সরে গিয়ে এখন কিন্তু 5 হোল কাটআউট আমরা দেখতে পাচ্ছি। তো এরকম স্পেশালিটি অনেক জায়গায় আছে, বাট এবারে কিন্তু থাকছে এক্সিনোসের প্রসেসর। সো সেই জিনিসটাই বা কেমন রেজাল্ট দিল সেটাও জানা উচিত আপনার, রাইট? সো এটা নিয়ে আজকে একদম খুঁটিনাটি বিস্তারিত সবকিছু আলোচনা হবে। ধন্যবাদ আমাদের আজকে ভিডিও স্পন্সর লাইক টেলিকমকে। তাদের কাছে আপনারা এই স্মার্টফোনটি রাইট নাও পেয়ে যাবেন। এর বেস ভ্যারিয়েন্ট মেবি 35K, অ্যারাউন্ড 35K এরকম বাজেটে পাওয়া যায়। A34 এর সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটার প্রাইস অনেকটাই বেশি হয়েছে। তো দেখা যাক, আস্তে ধীরে আশা করছি দাম কমবে। আর যারা কিনতে চাচ্ছেন ডেসক্রিপশনে লিঙ্ক টিঙ্ক সবকিছু মেনশন করা থাকলো। শুরুতে একটু মন খারাপের কথা বলছি, এই যে বক্সটা একদম স্লিম, তার মানে চার্জারটি পাচ্ছেন না, ওটা কিনে নিতে হবে আপনাকে। ভিতরে স্মার্টফোনটি ছিল ডিজাইনের দিক থেকে একদম আগের মতোই বলতে পারেন, মানে রিয়ারের ডিজাইন আপনার আলাদা মনে হবে না আর কি। তবে এবারে গ্লাস থাকছে, বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি এইটার। এর যে বড় ভাই A55 ওইটাতে মনে হয় এবারে মেটাল রয়েছে, বাট এটাতে প্লাস্টিক। আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। তবে 3.5mm হেডফোন জ্যাকটি দেয়নি, যদিও স্মার্টফোনটি থিকনেসের দিক থেকে কিন্তু বেশ ভালোই। এর যে ভলিউম রকার এবং হোম বাটন, এই জায়গাটা একটু উঁচু করে দেওয়া হয়েছে, যার ফলে গ্রিপটা ভালো পাওয়া যায় এবং সহজে ফাইন্ড আউট করা যায় আর কি। ট্যাকটাইল ফিল দিচ্ছিল এর বাটনসগুলো। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক লাগছে, আর এটা মোটামুটি ফাস্ট এবং একুরেটই বলা যায়। তবে ডিজাইনের প্রসঙ্গে এসে বলবো, এবারে নতুনত্ব থাকছে পাঁচল কাটআউটে, যেখানে আমরা প্রিভিয়াস জেনারেশনে পেয়েছিলাম ওয়াটার ড্রপ নচ। তো সেই জায়গা থেকে এটা ভালো লাগতেছে, ট্রু। বাট এইটার বেজেলের পরিমাণ বেশ মোটাসোটাই লাগছে আমার কাছে, যদিও এটা দেখে একটা সিমেট্রিক্যাল ভাইব পাবেন। ওরা যে কাজটা করছে লোয়ার চিনের সাথে সবকিছু মিলাতে গিয়ে সব দিক থেকে একটু মোটা করে ফেলছে, জিনিসটা এই যুগের সাথে একটু বেমানান লাগছে আর কি। এই ফোনে কিন্তু IP67 এরও রেটিং রয়েছে। অলরাইট, ডিসপ্লের সাইজ 6.6 ইঞ্চ, এটা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 120Hz হাই রিফ্রেশ রেটের। আর স্যামসাং এর সুপার আমোলেড প্যানেল যেহেতু, এটার থেকে কালার রিপ্রোডাকশন ওই লেভেলেই পাবেন। কন্ট্রাস্ট কালার রিপ্রোডাকশন দারুণ ছিল এবং এই ডিসপ্লেতে আমরা 1000 নিটস ব্রাইটনেস দেখছি, যা গুড এনাফ মনে হয়েছে, মানে ইনডোরে ব্যবহার করা যায়। ডিরেক্ট সানলাইটও আমরা ব্যবহার করতে পারছিলাম, খুব একটা স্ট্রাগল করতে দেখিনি। আর 390 এর মতো রয়েছে এর PPI। তবে ভালো বিষয়, এবারে কিন্তু আপনারা এখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, তার মানে 60Hz to 120Hz প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে এবং ব্যাটারি ওইভাবে বার্ন করবে আর কি। ডিসপ্লে টাচ রেসপন্স, এর রিফ্রেশ রেট, কালার রিপ্রোডাকশন সব জায়গায় আমরা ভালো দেখছি, জাস্ট ওই বেজেলটা একটু ঠিক, এর বাইরে ভালো আছে ডিসপ্লে। সাধারণত স্যামসাং এর এই সিরিজের ডিভাইসগুলো কিন্তু একটু ব্যালেন্স প্যাকেজ দেওয়ার ট্রাই করে, যেমন ধরুন ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সবকিছু মিলে একটু ভালো হওয়ার ট্রাই করে আর কি, ব্যালেন্স থাকার ট্রাই করে। তো এই ডিভাইসের প্রসেসর হিসেবে কিন্তু এবারে থাকছে এক্সিনোসের প্রসেসর, এক্সিনোস 1380 মোটেই কোনো নতুন প্রসেসর না। লাস্ট ইয়ারেই আমরা কিন্তু A54 এবং গ্যালাক্সি F54 এই ডিভাইসেই পেয়েছিলাম এবং আমাদের কমপ্লেইনে ছিল অনেকটাই। এমনকি আমরা লাস্ট ইয়ারে A54 থেকে A34কে এগিয়ে রাখছিলাম পারফরমেন্স সেকশনে। তো এবারে কিন্তু আপনি সেই প্রসেসরটি পাচ্ছেন। আমার কাছে এই জায়গাটাতে না ইমপ্রুভমেন্ট মনে হয়নি, বরং ডাউনগ্রেডই মনে হচ্ছে। যাই হোক, ভালোর বিষয় হচ্ছে স্মার্টফোনটি রান করছে One UI 6.1 বেসড অন Android 14 এবং স্যামসাং ক্লেম করছে এই ডিভাইসটাতে চারটা মেজর আপডেট দিবে, 4টা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। সো এইটা হলো এই স্মার্টফোনের স্ট্রং পয়েন্ট। ভালো একটা UI পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট থাকবেন আরো 4 বছর। এই ডিভাইসটা 3টা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6128, 8128, 8256GB ভ্যারিয়েন্ট। 8128টাই মনে হয় অ্যারাউন্ড 35K এর আশেপাশে পাওয়া যায়। তো ডে টু ডে টাস্কগুলো খুব সুন্দরভাবে সামলাতে পারে এই ডিভাইস। ইভেন মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট করেছে এই ডিভাইস। আর র্যাম ম্যানেজমেন্ট আসলেই ভালো দেখছি। One UI ক্লিন ছিল এবং One UI বেশ স্মুথ একটা রেজাল্ট দিয়েছে এই ডিভাইস থেকে। অ্যানিমেশনগুলো অনেকের কাছে মনে হতে পারে টাইম নিচ্ছে, আপনি চাইলে এটা অ্যানিমেশন স্কেল থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেটা কোনো প্যারার বিষয়ই না। বাট কখনো আমরা এটা ফ্রিজ হয়ে যেতে, আটকে যেতে দেখিনি, বা হেভি গরম হয়ে যাচ্ছে রেগুলার কাজবাজ করতে গিয়ে, এমন প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি। আমাদের হাতে ডিভাইসটা ছিল 8GB ভ্যারিয়েন্টেড। তবে অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া আমি তো এরকম প্রাইস পয়েন্ট থেকে গেমিং এর জন্য এই ডিভাইসটাকে চয়েস করতে চাই, গেমিং এ ভাই এর থেকে খুব একটা আশা রাখা ঠিক হবে না। যেমন আমরা পাবজির ক্ষেত্রে দেখছিলাম এই ডিভাইসটি স্মুথ হাইয়ে মোটামুটি 29 FPS এর মতো অ্যাভারেজ দিতে পারছিল, তারপরে একটু ওঠানামা করে, বা 29কে আমরা অ্যাভারেজ ধরে নিতে পারি। এবং মোটামুটি দেখা যায় যখন কিনা আপনি 20 বা 25 মিনিটস গেম প্লে করবেন, এরপরে এটা 36 ডিগ্রির, অ্যারাউন্ড 36 ডিগ্রির আশেপাশে আসে আর কি তাপমাত্রা। গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রেও দেখছিলাম ব্যাপারটা
অলমোস্ট সেম, লোয়েস্ট 30 FPS এই ডিভাইসটা অ্যাভারেজ দেখাতে পারছিল 28 FPS এর আশেপাশে, এবং আগের থেকে তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করছিল আর কি। গেম প্লে একদম সুপার স্মুথ ছিল না, মাঝে মধ্যে টুকটাক স্ট্যাটার লাইকের দেখা পেয়েছি। আর সিউডি কল অফ ডিউটিতে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছিল। লো ম্যাক্স ফ্রেম রেটে মোটামুটি 58 থেকে 59 এর মধ্যে আর কি এর ফ্রেম রেটটা ওঠানামা করছিল, বাট এটা তুলনামূলকভাবে স্মুথ রেজাল্ট দিয়েছে। তো আসলে গেমিং এর প্রসঙ্গে আসলে এরকম প্রাইস পয়েন্ট আপনারা আরো অনেক অনেক ভালো ডিল পাবেন। তো আমি সাজেশন করব গেমিং এর জন্য হলে এই ডিভাইসটাকে চয়েস না করে বরং অন্য কিছু চয়েস করা ভালো। ইভেন আমার তো মনে হয় এটা চাইতে A34 স্টিল বেটার রেজাল্ট দেবে গেমিং এ। তবে ভালো ছিল স্মার্টফোনের ক্যামেরা। মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের, যেখানে ওয়াইএস আছে, এবং এটা সনির সেন্সর, সনি LYT600। এরপরে শুটার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল আর একটা ম্যাক্রো শুটার আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এইটার ছবি ভালো লেগেছে এক কথায় বলতে গেলে, এমনটাই আমি বলবো। কালার রিপ্রোডাকশন ভালো ছিল, একেবারে সুপার ভাইব্রেন্ট করে দেখায় এমন না, একটু কালার টুইক করে প্রেজেন্ট করে, আবার অনেকটাই ন্যাচারালের কাছাকাছি। ডাইনামিক রেঞ্জ খুব ভালো ছিল, বেশ ওয়াইড ছিল, আবার এইটার এক্সপোজার ব্যালেন্স এই জায়গাটাও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। হেভি হার্শ লাইটিং কন্ডিশনও দেখছিলাম সুন্দরভাবে ব্যালেন্স করে ছবি দিতে পারে। আমরা গ্রেনের দেখা তেমন একটা পাইনি, ইভেন শ্যাডোয়েতেও ততটা গ্রেনের দেখা পাইনি। পাশাপাশি ছবির মোটামুটি সব জায়গায় ডিটেলের পরিমাণ ভালোভাবে ধরে রাখতে পারছিল, আই মিন কর্নার এরিয়াগুলোতেও। মোটামুটি বলতে পারেন বেশ ব্রাইট এবং ক্রিস্প টাইপের ছবি এর থেকে পেয়ে যাবেন ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে। আপনি যখন লো লাইটের দিকে যাবেন, নর্মাল মোড দেখবেন মোটামুটি ভালো রেজাল্টই দিচ্ছে। আপনি নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেখবেন। হাইলাইটগুলোকে একটু ভালোভাবে ব্যালেন্স করছে, লো লাইটটাকে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করা ট্রাই করে, বাট খুব আহামরি চেঞ্জেস পাবেন না। আবার এটাও ট্রু, এটা নর্মাল মোডেও মানে লো লাইটের দিকে একদম এক্সট্রিম লো লাইট কন্ডিশন না হলে মোটামুটি ভালো রেজাল্টই দেয়। সুতরাং আপনার নাইট মোড সবসময় যে লাগবে এমনটাও আমার মনে হয় না। পোর্ট্রেট মোডটা ভালো লেগেছে, এজ ডিটেকশন বেশ ভালোই ছিল। একদম ক্রিটিক্যাল সিনারিওতে না পড়লে কোনো ধরনের মিসম্যাচ দেখা যায় না। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি। ইভেন যদি হেভি লাইট কন্ডিশনও থাকে ব্যাকগ্রাউন্ডে, সেটাকে ভালোভাবে ব্যালেন্স করতে পারে। তবে স্ক্রিনটাকে হালকা ব্রাইট করে দেয়, যে বিষয়টা অনেকের কাছে হয়তো ভালো লাগবে। এটাকে আমি একেবারে ন্যাচারাল বলতে পারছি না, বাট হ্যাঁ দেখে ভালো লাগছে। তবে পোর্ট্রেটে যদি ওরা 2x লসলেস জুম সিস্টেমটা ব্যবহার করতে পারতো, সেই ক্ষেত্রে পোর্ট্রেট দেখতে আরো বেশি বেটার লাগতো আই থিঙ্ক। বেসিক রেজাল্ট করছে এর আলট্রা ওয়াইড শুটারটি, যেখানে খুব একটা ইমপ্রুভমেন্ট আমি পাইনি। এইটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে, খুব আমার রেজাল্ট দিতে পারেনি। মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কালার টোনে হালকা পাতলা চেঞ্জেস লক্ষ্য করবেন, বাট ডিটেলের বেশ কিছুটা ঘাটতি আছে এখানে। ইভেন ডাইনামিক রেঞ্জ এটা ততটা বেটার ছিল না মেইন ক্যামেরার মতো। আবার লো লাইটে এটা খুব একটা দারুণ রেজাল্ট দিতে পারে না, যেখানে মেইন ক্যামেরা বেশ ভালো রেজাল্ট করছিল। এর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারটা ওইটা 2 মেগাপিক্সেল থেকে তো বেটার রেজাল্ট দিচ্ছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, এইটা একটু ওয়ার্ম টোনের দিকে ছবি দেয় যদিও, আর একটু ব্রাইট করে প্রেজেন্ট করে। তবে ওভারঅল দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর ডাইনামিক রেঞ্জও মোটামুটি ঠিকঠাক আছে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটাও আশা করছি ভালো লাগবে আপনাদের। লো লাইটের দিকে আসলে কিছুটা সফট করার প্রবণতা পাবেন, বাট এর বাইরে ওকে ছিল এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভালো বিষয়, ভিডিও রেকর্ড করা যাবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K 30 FPS এ। যারা ফোন দিয়ে ব্লগিং করেন তাদের এই বিষয়টা হয়তো কাজে লাগবে। 60 FPS টা মিস করবেন ঠিকই, বাট 4K 30 এটাও খারাপ না, মোটামুটি চলে। আর রিয়ারেও 4K 30 FPS আমরা রেকর্ড করতে পারছি। ভিডিও মোটামুটি স্টেবল ছিল, আরেকটু স্টেবল হতে পারতো আর কি। তবে এক্সপোজার ব্যালেন্সটা করতে খুব বেশি টাইম নিচ্ছিল না এর ক্যামেরা। আর ভিডিও বেশ শার্প মনে হয়েছে। রিয়ারের ভিডিও আপনাদের কাজে লাগবে আশা করছি এই ডিভাইসে। ক্যামেরা নিয়ে আমার কমপ্লেন নেই, জাস্ট আলট্রা ওয়াইডটা একটু বেসিক মনে হয়েছে, এটুকুই। ভালো ছিল এর ব্যাটারি ব্যাকআপ 5000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, এবং ব্যাকআপ আমরা 7 আওয়ার্স এর মতো এটা থেকে SOT পেয়েছি। সে আমি যে ধরনের কাজবাজ করি না কেন, 120 Hz অন থাকুক না কেন, এটা মোটামুটি 7 আওয়ার্স প্লাস আপনাকে SOT দিয়ে ফেলবে। একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায় এই ডিভাইস। তবে দুঃখের বিষয়, বক্সে কোনো চার্জার নেই, আবার চার্জারটাও বেশ ছোটখাটো, অর্থাৎ 25 ওয়াট এটা সাপোর্ট নেয়। 25 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে রেখে চার্জ করতে গেলে অলমোস্ট ওই 1 ঘন্টা 15-20 মিনিটের মতো লেগে যাবে আর কি। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, সেগুলো ঠিকভাবে কাজ করছে। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করেনি এই ডিভাইসে। আর হ্যাঁ, এই ধরনের ডিভাইসগুলোতে ব্লু টিন্ট গ্রিন টিন্টের একটা ব্যাপার স্যাপার থাকে। এটা হালকা একটু ব্লু টিন্ট হালকা একটু লক্ষ্য করা যায় আর কি, একদম সাইড থেকে এভাবে তাকাতে গেলে। তবে সেটা খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না বলে আশা করছি। এখন এই ডিভাইসের যে প্রাইস রাইট নাও 128GB ভ্যারিয়েন্ট 8/128টা পাওয়া যায় মোটামুটি 35K এর আশেপাশে, যেটা আমার কাছে অবশ্যই বেশি মনে হয়েছে। এই কারণেই এইটার পারফরমেন্স সেকশনটাতে আমরা বেটার কিছু দেখতে পাচ্ছি না প্রিভিয়াস জেনারেশন থেকে, রাইট? তো সেই জায়গায় পিছিয়ে আছে। হ্যাঁ, ক্যামেরায় ভালো করছে, ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিসপ্লেটা সুন্দর লাগছে এবারে, এবং রিয়ার প্যানেলে আমরা গ্লাস দেখছি, এগুলো ভালো জায়গা। কিন্তু তাই বলে পারফরমেন্সটাও অনেকে এরকম প্রাইস পয়েন্টে মেইন প্রায়োরিটির দিকেই রাখে, রাইট? সেই হিসেবে আমার মনে হচ্ছে এই প্যাকেজটার দাম যখন আরো কিছুটা কমবে, তখন গিয়ে এটা বেশ ভালো একটা ক্যামেরা ফোন হিসেবে অনেকেই চয়েস করবেন এবং মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স হিসেবে বেছে নেবেন। বাট ওই যে এখন দামটা একটু বেশি লাগছে। এই যারা কিনবেন, ডিসক্রিপশনে লিঙ্ক সবকিছু দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, লাইক টেলিকমের, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আর খুব শীঘ্রই A35 নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকুন, অনেক বেশি ভালো। টাটা।